বাসর ঘরের সামনে পায়চারি করছে জাওয়াত। প্রবেশ করবে কি না বুঝে উঠতে পারছে না। সবকিছু স্বপ্নের মতো লাগছে। কিছুক্ষণ পূর্বে তার বিয়ে হয়েছে, অথচ তার যতটুকু মনে আছে সে অফিস করে এসে খেয়ে দিয়ে ঘুমোতে গিয়েছিল। ঘুম ভাঙতেই নিজেকে আবিষ্কার করলো বিয়ের পিড়িতে। একজন বৃদ্ধ কাজী তাকে শুধাচ্ছে, কবুল কবুল। জাওয়াত মাথা চুলকালো। বিয়ে নিয়ে গত রাতে আব্বা কথা তো বলেছিলেন, কিন্তু বিয়েটা ঘুম থেকে উঠতেই হবে সেটা তো কথা ছিল না। তার থেকে ভয়ঙ্কর ব্যাপার, সে কনের নাম মনে করতে পারছে না। সে একেবারেই কনের নাম মনে করতে পারছে না। প্রথমে ভাবলো এটা হয়তো স্বপ্ন, কিন্তু স্বপ্ন এতটা বাস্তবের মতো ঠেকছে কেন? এর পূর্বেই সে স্বপ্ন দেখেছে, তবে এমন নয়। স্বপ্নে সে ডাইনোসরের ধাওয়া খেয়েছে, ট্রেন চালিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীও হয়েছে। কিন্তু স্বপ্নগুলো এত স্পষ্ট ছিল না, খুবই আবছা আবছা ছিল। কালো ক্যানভাসে খুব ঝাপসা কিছু, ছাড়া ছাড়া ধীর স্বর। এখানে তেমন কিছু হচ্ছে না। আব্বার চিৎকার স্পষ্ট শোনা যাচ্ছে। আব্বা চেঁচাচ্ছেন, কবুল বল আহাম্মকের বাচ্চা। আব্বার ধমকে কবুল বলল জাওয়াত। জ্যোতিকে নাচতে দেখা যাচ্ছে। ওকে দেখে মনে হচ্ছে দেশ তৃতীয়বারের মতো স্বাধীন হয়েছে। অবশ্য সে চায় জাওয়াদের বিয়েটা তাড়াতাড়ি হোক। মেয়েটি প্রেম করছে। জাওয়াদের বিয়ে হলে সে তার প্রেমিককে বলবে রাস্তা ক্লিয়ার। আস্ত খাসি দিয়ে কনে পক্ষে আপ্যায়ন করলেন। তখন অবশ্য কনে তার পাশে বসেছে, কিন্তু এক হাত লম্বা ঘোমটা। ঘোমটার জন্য মুখ দেখা যাচ্ছে না। জাওয়াত দ্বিধাগ্রস্ত। বর্তমানে ঘটিত কাহিনীগুলো তার বোধগম্য হচ্ছে না। খাওয়ার টেবিলে অনেক পরিচিত মুখের মধ্যে একটি মুখ পরিচিত। সে হলো জাওয়াদের ছোটবেলার বন্ধু পাভেল। পাভেল কবজি ডুবিয়ে খাচ্ছে। মনে হচ্ছে গত এক সপ্তাহ থেকে ক্ষুধার্ত। গোফে ভাত ঝোল লেগে যাচ্ছে, তার কোনো পরোয়া নেই। জাওয়াত মুখ বাঁকালো। পাভেল খেতে খেতে দাঁত কেলিয়ে বলল, খা খা, হেভি টেস্ট। তুই খা, খেয়ে মর। ক্রোধিত স্বরে চাপা গলায় বলল জাওয়াত। পাভেল খাওয়া না থামিয়েই বলল, সকালে হাগু করিসনি, ব্যাপার না। এভলোক সিরিয়াপ নিয়ে এসেছি, এক মুখটি খেয়ে নে, তারপর হেগে আই, হেভি পেট ক্লিয়ার। জাওয়াদের ইচ্ছে হলো লাথি মেরে পাভেলকে ফেলে দিতে, কিন্তু জামাই মানুষ লাতালাতি করছে, ব্যাপারটা দৃষ্টিকটু। খাওয়া দাওয়া হলো, বিদায় হলো। মেয়েটি গলা ছেড়ে কাঁদল না, বরং তার মা কাঁদছিল। সে সান্ত্বনা দিয়ে বলল, মা, বিয়ে মেয়েদের করতেই হয়, এখানে এত কাদার কি আছে? মেয়েটির তখনও ঘুমটা টানা। কি অদ্ভুত মেয়ে! এমন কথা বলা বউদের রুলস অ্যান্ড রেগুলেশনে নেই, অথচ তার বউ লাজ লজ্জাকে বুড়ো আঙুল দেখিয়ে এমন কথা বলছে। বিয়ের ঘটনার চেয়েও বেশি বিহব্বল হলো মেয়ের আচরণে। পাভেল একটা প্লাস্টিকের বাটিতে দই খাচ্ছে। শালা কি খেতেই এসেছে? বন্ধুদের কাজ চিন্তা কমানো, কিন্তু পাভেলকে দেখে জাওয়াদের চিন্তা বাড়ছে। বিয়ে সম্পন্ন হলো। নিজ বাড়ি এলো জাওয়াত। সেখানেও শান্তি নেই। জ্যোতি আর তার সাঙ্গপাঙ্গ দরজা ধরে দাঁড়িয়ে আছে। বাসর ঘরে ঢোকার শর্ত ৩,০০০ টাকা। মাছিগুলো সাথে প্যান প্যান করার ইচ্ছে হলো না জাওয়াদের। হাতে গুজে বলল, ভাগ ভাগ এখান থেকে। তোর সচ্ছে না তাই না ভাই? জাওয়াত কড়া চোখে তাকালো। সুর করে জ্যোতি তার সাঙ্গপাঙ্গ নিয়ে সরে গেল। কিন্তু এখন ভয় হচ্ছে জাওয়াদের। তার বিয়ে হয়ে গেছে, অথচ বউয়ের নাম জানে না। এদিকে তার তো একটা গার্লফ্রেন্ড আছে। স্বামীকে কি বলবে? আর্মির মেয়ে, 2 নলা বন্দুক নিয়ে দৌড়ানি দেবে সেটাতে সন্দেহ নেই। কিন্তু জাওয়াদের খুব একটা চিন্তা হচ্ছে না কেন যেন। কারণ জাওয়াদের মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। স্বপ্নে বিয়ে হলে ক্ষতি কি? জাওয়াত দৌড়াদৌড় পরে প্রবেশ করলো বাসর ঘরে। লাল ঘোমটা পরিহিত মেয়েটি ফুলের খাটে বসে আছে। জাওয়াত পা টিপে টিপে তার কাছে গেল। হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে। বেশ আমার হচ্ছে মন। আকুপাকু করছে বউয়ের মুখ দেখার জন্য। সে বউয়ের আলতো হাতে ঘোমটাখানা তুলল। দুরু দুরু করছে হৃদয়, কিন্তু ঘোমটা তুলতেই অনুভূতি উবে গেল। রং ফ্যাকাশে হয়ে গেল মুখের। অস্পষ্ট স্বরে বের হলো, চিঙ্কি। চিঙ্কির ঠোঁট প্রশস্ত হলো। জাওয়াদের চেতনা বিলুপ্ত হলো। সে সরে যেতে নিলেই চিঙ্কি খপ করে ধরলো পাঞ্জাবির কলার। শানিত স্বরে বলল, কি জাওয়াত ভাই, সরেন কোথায়? তুমি এখানে কি করো? বিয়ে হয়েছে আমার সাথে, আমি ছাড়া এখানে কে থাকবে? কি কিন্তু? ও মা, আমাদের প্রিন্স চার্মিং দেখি তোতলা। কি বলছিলেন? আমার মতো মেয়ে আপনার সাথে যায় না? আমি কিন্তু ভুলি নাই, সেই অপমানের বদলা আমি সুদে আসলে নেব।
ধরফড়িয়ে ঘুম থেকে উঠল জাওয়াত। তার শরীর ঘেমে জবজব করছে। মাথার উপরে ফ্যানের খটখট শব্দটা ঘরের নিস্তব্ধতা চিরে ফেলছে। জাওয়াত এখনো বসে আছে, তার মস্তিষ্ক কাজ করছে না। এ কেমন স্বপ্ন? স্বপ্ন আগেও দেখেছে সে, কিন্তু এমন বাস্তবের মতো স্বপ্ন সে কখনো দেখেনি। তার থেকেও ভয়ঙ্কর ব্যাপার, স্বপ্নে তার সাথে চিঙ্কির সাথে বিয়ে হয়েছে। আর কেউ না, চিঙ্কি। চিঙ্কির কথাটা মস্তিষ্কের প্রতিটি কোষে আলোড়ন তৈরি করছে তীব্রভাবে। অপমানের বদলা সে সুদে আসলে নিবে কিভাবে? স্বপ্ন নিয়ে আকাশ পাতাল ভাবার মানে নেই। স্বপ্ন কেবলই অবচেতন মনের কারসাজি। মানুষ তাই স্বপ্ন দেখে যা নিয়ে সে দিনভর চিন্তা করে, বা মনের এক প্রকোষ্ঠে যে অভান্তর চিন্তাগুলো জমিয়ে রেখেছে। কিন্তু চিঙ্কির তার কোনো কিছু ধারে কাছেও পড়ে না। চিঙ্কি জাওয়াতের এমন একটি অতীত যাকে অতীতও বলা যায় না। 6 বছর আগের অতীতটি এভাবে দুঃস্বপ্ন রূপে ধরা দিবে তার কল্পনাতীত ছিল। বুকটা এখনো ধরপড় করছে। জাওয়াত বিছানা ছাড়লো। পানিও নেই বিছানার পাশে, পানি খেতে হবে। গলা শুকিয়ে সেগুন কাঠ হয়ে গেছে। সে অস্বীকার করবে না যে ভয় পেয়েছে। চিঙ্কি মোটেও ভয়ঙ্কর দেখতে নয়। চিঙ্কি মোটামুটি গোছের এক রমণী। তবে হ্যাঁ, লাল বেনারসি শাড়িতে তাকে চমৎকার লাগছিল। তবুও জাওয়াত ভয় পেয়েছে। কারণটি তার সাথে ঘটিত বিশ্রী ঘটনা। জাওয়াত 2-3 বার জোরে জোরে নিঃশ্বাস ফেললো। ঘড়ির দিকে তাকালো সে। 5:15 বাজে। এত সকালে তার ঘুম ভাঙে না কখনো। আব্বা শুনলে একবার ভিমরি খাইতেন সন্দেহ নেই। কিন্তু সে নিয়ে চিন্তিত নয় জাওয়াত। চিন্তা হলো ভোরের স্বপ্ন সত্যি হয়। তাহলে কি চিঙ্কির বিয়ের স্বপ্ন সত্যি হবে? দিনটা ইতিহাসের সবচেয়ে খারাপ দিন বলে মনে হচ্ছে জাওয়াতের। 1 বছরের প্রেমের ইতি ঘটল। জাওয়াত বসে আছে ধানমন্ডি লেকের ধারের একটি বেঞ্চিতে। মনটা অত্যন্ত খারাপ। একটু আগেই স্বামী তার দেওয়া সব উপহার তাকে ফিরিয়ে দিয়েছে আর বলেছে, তোমার মুখটাই শুধু সুন্দর, কিন্তু তুমি একটা আস্ত ভাল্লুক। আমার বান্ধবীরা ঠিক বলতো, তোর মতো গুড ফর নাথিং এর সাথে প্রেম করাই আমার ভুল। স্বামীর সাথে তার সম্পর্কটা প্রথম 1 মাস ভালোই ছিল। এরপর থেকেই মেয়েটা খুব ঝগড়ুটে হয়ে গেছে। কোনো কারণবিহীন ঝগড়া লাগতো। যাদের এত ঝগড়া অপছন্দ। এই সম্পর্ক বেশি দিন টিকবে না সেটা নিয়ে সন্দেহ ছিল না। তবুও মন ঝিমিয়ে আসছে। শুধু এই ঘটনা ঘটলে হয়তো মনটা এত খারাপ হতো না, কিন্তু আরো খারাপ ঘটনা ঘটেছে। অফিসে 6 মাসের প্রমোশনটা আটকে গেছে। তার গাড়ির একটা দুর্ঘটনা ঘটেছে। হেডলাইট ভেঙেছে। উপরন্তু গাড়ির ইন্স্যুরেন্স করা নেই। সব মিলিয়ে দিনটা খুব বেশি বিশ্রী গিয়েছে। এত খারাপ যাওয়ার কারণ কি? চিঙ্কির স্বপ্ন। জাওয়াত বুদ্ধিমান ছেলে, সে এসব কুসংস্কারে বিশ্বাস করে না। মেধুর মন খানা দিয়ে উঠল সে। অলস পায়ে হাঁটতে শুরু করতেই জুতাটা ছিঁড়ে গেল। এটাই বাকি ছিল জাওয়াতের জীবনের সবচেয়ে খারাপ দিন আজ। জাওয়াত আজকের দিনকে নিঃসন্দেহে ব্যাড লাক ডে ঘোষণা করতে পারে। ডিসেম্বরে সাধারণত বৃষ্টি হয় না, আজ হয়েছে একেবারে শ্রাবণের মতো মুষলধারে বৃষ্টি। কাক ভেজা হয়ে বাড়ি ফিরল জাওয়াত। ক্লান্ত শরীর আর বিষণ্ণ মন দুই নিয়েই ঘরে প্রবেশ করলো। জ্যোতি বলল, উত্তর দিল না জাওয়াত। ইচ্ছে হলো না। নিজের ঘরে ঢোকার আগে আব্বার সাথে দেখা হলো। আব্বা কিছু একটা বলছেন, কিন্তু মুচড়ানো মস্তিষ্ক কিছুই শুনছে না। জাওয়াত ম্লান স্বরে বলল, আচ্ছা। ঘরে গিয়ে বেঝা কাপড়ে বিছানা গায়ে এলিয়ে দিল। সে আজকের মতো 8 দিন চায় না, কিন্তু প্রকৃতির মনে হয় এটা মঞ্জুর ছিল না। জাওয়াত টানা 3 দিন একই স্বপ্ন দেখলো। 3 দিনে তার জীবন ওষ্ঠাগত। চাকরি হারাতে হারাতে ঠেকিয়েছে। তার মানিব্যাগ চুরি হয়েছে, ল্যাপটপ পুড়ে গেছে, এমনকি ঘরে আগুন ধরতে গিয়েছিল গ্যাস লিক হয়ে। যুক্তিবাদী জাওয়াতের ধারণা এই সব কিছুর কারণ একটাই, চিঙ্কির স্বপ্ন। সে হয়তো এভাবেই তার বদলা নিচ্ছে। এসবে সীমাবদ্ধ হলেও হতো। অফিস থেকে ফিরতে আব্বা ঘোষণা দিলেন, আগামীকাল ছুটি নিছিস তো? তোর জন্য মেয়ে দেখতে যাচ্ছি, মনে আছে? জি। আহাম্মক, তোর মনে নাই? আব্বাকে জমের মতো ভয় পায় জাওয়াত। এই লোককে চেতানো মানে ঘর ছাড়া হওয়া। সে মাথা নাড়িয়ে বলল, জি মনে আছে আব্বা। কিন্তু তার কিছুই মনে নাই। বিয়ের কথা কখন হলো? সে কি রাজি হয়েছে? কাকে দেখতে যাচ্ছে সে? সে কি এখন জেগে জেগেও স্বপ্ন দেখছে? চিমটি কাটলো জাওয়াত নিজেকে। না, এটা স্বপ্ন নয়। চামড়াটা জ্বলছে। কিন্তু তার জীবনে হচ্ছেটা কি?
গাড়িতে করে মেয়ের বাড়ি যাওয়া হচ্ছে। গাড়িতে মোট 5 জন। বড় মামা, আব্বা, জ্যোতির সাথে পাভেলকে বগল দাবা করে নেওয়া হয়েছে। জাওয়াদের কপালে প্রগাঢ় ভাঁজ। সে চিন্তিত। তার ধারণা সে পাগল হয়ে যাচ্ছে। সবকিছু সূত্রপাত চিঙ্কির স্বপ্ন। সেই দিন বেশি দেরি নয় যখন তাকে পাগল বলে পাবনায় চালান করা হবে। জাওয়াদের পাশে জ্যোতি বসা, সে গেম খেলছে। জাওয়াদ সর খাদে নিয়ে শুধালো, আচ্ছা, যাকে দেখতে যাচ্ছে তার নাম কি? জ্যোতি বিমুখ চাইল। জাওয়াদ নির্লজ্জের মতো দাঁত কেলিয়ে বলল, বল না বোন, প্লিজ। বলিস না, তোর নাম ঠিকানা কিছু মনে নেই। তুই মেয়ের ছবিও দেখিসনি? মেয়ের ছবি কখন দেওয়া হলো? 3 দিন আগে যখন তুই ভিজে আসলি, বাবা তো তখনই তোকে সব বলল। ছবি আমি তোর ঘরে রেখে এসেছি। এবার মনে পড়ল জাওয়াদের। যেদিন স্বামীর সাথে ব্রেকআপ হয়েছিল সেদিন বাবা তাকে কিছু বলেছিল, আর সে না শুনেই আচ্ছা বলে দিয়েছে। কপাল চাপড়াতে ইচ্ছে করছে। উপায়ন্তর না পেয়ে 50 টাকার একটি নোট বের করে জ্যোতির হাতে গুজে বলল, এবার বাঁচিয়ে দে। 50-এ হবে না। আরো দেব। জ্যোতি চোখ বন্ধ করে কিছু ভাবলো, তারপর গম্ভীর মুখে বলল, বেশ, আরো 50 দিবি, কিন্তু এটাই শেষ। মুখস্থ করে ফেল। বাবা ভাইবা নিতে পারে। মেয়ের নাম দীপশিখা কবির, বাবার নাম মোস্তফা কবির, মায়ের নাম নিরুপমা কবির। ওরা 2 বোন। বড় বোনের নাম... এত কিছু জেনে কি হবে? আমি তো সত্যি বিয়ে করতে চাচ্ছি না। বড় মামার ছাত্রের শালী, বিয়েটা হয়ে যাবে, দেখো। জাওয়াদ পাত্তা দিল না। দীপশিখা নামটি তার পছন্দ হয়েছে। চিঙ্কি ফিঙ্কি যে না তাই সে খুব নিশ্চিত। সে কখনোই চায় না চিঙ্কি তার জীবনে আসুক। পর মুহূর্তে মস্তিষ্ক থেকে সকল কুচিন্তা ঝেড়ে ফুরফুরে মনে মেয়ের বাড়িতে গেল। ছেলে পক্ষদের আপ্যায়নে কোনো ত্রুটি লেখা হলো না। পাবেল লজ্জা শরম ছেড়ে খেতে শুরু করলো। জাওয়াদের চোখ রাঙানিতে কাজ দিল না। মোস্তফা সাহেব খুব অমায়িক মানুষ। গোলগাল চেহারার গোপাল ভাঁড়ের মতো মানুষটির আচরণ জাওয়াদের ভালো লাগলো। এখন শুধু অপেক্ষা আসল মানুষটিকে দেখার। মিনিট 20 মাথার চায়ের ট্রে দিয়ে দীপশিখা প্রবেশ করলো। মোস্তফা সাহেব গদগদ স্বরে বললেন, আমার মেয়ে দীপশিখা। জাওয়াদ কে বলি পায়েসের বাটিটা হাতে নিয়েছিল। মেয়ের মুখখানা দেখতেই হাত ফুসকে বাটিটা পড়ে গেল পায়ের উপর। চোখ বিস্ফোরিত হলো, মুখের রং ফ্যাকাশে হলো। অস্পষ্ট স্বরে বের হলো, চিঙ্কি। তার কণ্ঠ হয়তো কেউ শুনল না, কারণ সবাই ব্যস্ত হয়ে পড়লো মাটিতে পড়া পায়েসের বাটি নিয়ে। সকলের হট্টগোলে সম্মিত ফিরল জাওয়াদের। সে নিচে তাকিয়ে দেখলো পায়েসের বাটি ভেঙে গেছে। পায়েস কার্পেট আর মেঝেতে ছিটিয়ে পড়ে একাকার অবস্থা। মোছার ভেতর পায়েস ঢুকে যাচ্ছে, তাই অবস্থা। জাওয়াদের ওসিডি বাটি কাছে। অস্বস্তিতে তার চোখ মুখ কুচকে এলো। ব্যক্তি ব্যস্ত হয়ে গেল সে। তাড়াতাড়ি মোজা খুলে ফেললো। অস্থির স্বরে বলল, ওয়াশরুম কোথায়? দীপশিখার বড় বোন বলল, আসো, আমি দেখিয়ে দিচ্ছি। জাওয়াদ উঠে পড়লো চট করে। তখন আব্বার রাগান্বিত চেহারা দর্শন পেল। জাওয়াদের আব্বা আব্দুল হামিদ সাহেব রাগী মানুষ। ইহো জীবনে তাকে হাসতে দেখেছে বলে মনে পড়ে না জাওয়াদের। তার বজ্র কণ্ঠ আর কড়া চাহনি জাওয়াদের প্রাণ শুকিয়ে ফেলার জন্য যথেষ্ট। আজও অন্যথা হলো না। একেই দীপশিখাকে দেখার পর থেকে চিন্তা শক্তি ক্ষীণ হয়ে গেছে। এখন আব্বার তীক্ষ্ণ দৃষ্টিতে তার বদ হজম হবার উপক্রম হলো। মাথা নত করে ফেললো। চিবুক লেগে গেল বুকের কাছে। কোনো মতে আব্বার চোখের সামনে থেকে সরে পড়ল জাওয়াদ। দীপশিখার বোনের নাম তরঙ্গিনী। জাওয়াদের থেকে অনেক বড় সে। ওয়াশরুম দেখিয়ে বলল, তোমার কিছু লাগলে ডাক দিও, আমি এখানেই আছি। জি। তুমি কি নার্ভাস? কেন আপু? না, এমনি। জাওয়াদ জোরপূর্বক হাসলো। তরঙ্গিনীকে তো বোঝানো যাচ্ছে না সে আসলে ব্যাপক ভয় পেয়েছে। তরঙ্গিনী মিটিমিটি হাসছে। জাওয়াদ নিশ্চিত তাকে বেকুবের দলে ফেলেছেন এই মহিলা। কিন্তু কিছুই করার নেই। সূর্যের তেজ নেই। শুকনো সমীকরণে হিমেল ছোঁয়া। ছাদের এক পাশে 2টো চেয়ারে মুখোমুখি বসে আছে জাওয়াদ ও দীপশিখা ওরফে চিঙ্কি। পা পরিষ্কার করে সোফাতে বসতেই মোস্তফা সাহেব জোরপূর্বক জাওয়াদ এবং দীপশিখাকে ছাদে পাঠালেন। তার মতে ছেলে মেয়ের আলাদা কথা বলা হওয়ার প্রয়োজন। আব্দুল হামিদ, যিনি কিনা নিতান্ত সেকেলে মানুষ, একেবারেই আপত্তি করলেন না।
বরং সহমত করে এক প্রকার ধাক্কা মেরে চিংকির সাথে পাঠালেন। জাওয়াত চিংকির দিকে তাকাতে পারছে না, অস্বস্তিটা গলা অবধি উঠে গেছে। এত বিশ্রী পরিস্থিতিতে কখনো পড়েছে কিনা মনে পড়ছে না জাওয়াদের। সে অস্বস্তি কাটাতে বাহিরের দিকে তাকিয়ে আছে। মাঝে মাঝে আর চোখে তাকাচ্ছে চিংকির দিকে। যখনই তাকাচ্ছে তখনই দেখছে চিংকির তীক্ষ্ণ দৃষ্টিতে একভাবে দেখছে তাকে। জাওয়াদের মনে হলো এখনই বমি করে দেবে সে। অস্বস্তি, বিব্রত বোধ তীব্র হচ্ছে। কোনো কথাও খুঁজে পাচ্ছে না। শুধু একবার চিংকি বলেছিল, চা খান, ঠান্ডা হয়ে যাচ্ছে। প্রচন্ড শীতল স্বর। জাওয়াদের মনে হলো গলা থেকে চা দূর পানিও নামবে না। 6 বছর আগের চিংকি আর এখনকার চিংকির মধ্যে অনেক মিল থাকলেও অনেক অমিল আছে। আগের মতোই গোলগাল, স্বাস্থ্যবান থাকলেও এখন আগের মতো বাচ্চা ভাবটি নেই। মুখের মেস্তার দাগ কমে গেছে, চুল অনেক বড় হয়েছে, মোটা খোপায় বাঁধা চুলগুলো। আজ চোখে সেই গোল গোল চশমা নেই, হয়তো লেন্স পরা। দাঁতে আগে মেটাল ব্রেস ছিল, এখন নেই। এখন সে 15 বছরের কিশোরীটি নেই, 21 বছরের নারী সে। কিশোরী সত্তা থেকে নারী সত্তায় পদচারণায় মেয়েদের চেহারায় অনেক পরিবর্তন হয়। চিংকির মাঝেও তেমনই পরিবর্তন হয়েছে। যাদের স্বপ্নে তাকে এখন দেখায়নি। সেখানে অধিক সাজসজ্জায় ভিন্ন লাগছিল, কড়া সাজ, কড়া লিপস্টিক। অথচ বাস্তবে সেই সাজসজ্জা নেই। ভাষা ভাষা চোখ জোড়ায় কাজলও দেয়নি চিংকি, অথচ একেবারেই মন্দ লাগছে না। কেমন দিঘির শান্ত জলের মতো প্রশান্তিময় একটা মুখাবয়। যাওদের চিন্তার মেঘে চির ধরল যখন চিংকি শুধালো, আপনি কি আমার ছবি দেখে এখানে এসেছেন? জাওয়াত শুকনা ঢোক গিলল, মেকি হাসি ঝুলিয়ে বলল, হ্যাঁ। আপনার আমাকে বিয়ে করতে আপত্তি নেই? জাওয়াত বিপাকে পড়ল, কি উত্তর দেবে। চিংকি মুখভাবে মনে হচ্ছে সে জাওয়াতকে মোটেই পছন্দ করছে না, করার কথাও নয়। কিশোরীকালে প্রত্যাখ্যান কোনো মেয়ে সহ্য করতে পারে না। জাওয়াত তাকে খুবই রুক্ষভাবে প্রত্যাখ্যান করেছিল। চিংকির মনে জাওয়াত পৃথিবীর নিকৃষ্ট পুরুষ, এতে সন্দেহ নেই। এখন যদি জাওয়াত বলে, না আসলে আমি তোমার নামটাও বোনকে ঘুষ দিয়ে শুনেছি, তাহলে সামনে থাকা চায়ের কাপ ফিক্কে মারার সমূহ সম্ভাবনা রয়েছে। চান্স নেওয়া যাবে না। তাই স্মিত স্বরে বলল, হ্যাঁ। কেন? আপনি কি আমাকে চিনতে পারেন না? বিহব্ব স্বরে শুধালো চিংকি। জাওয়াত মাথা নাড়িয়ে মিথ্যে বলল, না তো। আমাকে তুমি চেনো? চিংকির মুখের ভাব বদলে গেল। মেদুর মুখখানায় তীব্র বিতাস ফুটে উঠল। থমথম স্বরে বলল, আমি আইডিয়ালে পড়তাম, আপনি সেখানে আমার সিনিয়র ছিলেন। জাওয়াত জোর করে হেসে বলল, তাই নাকি? চিংকি আর কোনো কথা বলল না। জাওয়াদের মনে হলো সে পৃথিবীর জঘন্য মানবদের মধ্যে নাম লিখিয়েছে। এক মেয়ের মন দ্বিতীয়বারের মতো সে ভেঙেছে। হয়তো চিংকি অন্য কিছু শুনতে চেয়েছিল, কিন্তু যেহেতু জাওয়াত অস্বীকার করে ফেলেছে, তাই আর পুরনো বিশ্রী স্মৃতি মনে করাতে চাইল না। সূর্য ঢলে গেছে, সমীকরণে সন্ধ্যার গন্ধ। চিংকি দাঁড়িয়ে পড়ল। জাওয়াত উঠে দাঁড়ালো। তার পিছু পিছু হাঁটতে নিলেই ঘুরে দাঁড়ালো চিংকি। ফলে জাওয়াদের মধ্যকার দূরত্ব বেশ কমে গেল। মেয়েটির মাথা জাওয়াদের বুক বরাবর। জাওয়াদের নিঃশ্বাস আটকে গেল। তাদের চোখাচোখি হলে চিংকিও একটু ভ্যাপাচাকা খেলো, তবুও নিজেকে সামলে নিয়ে বলল, আপনার আমাকে অপছন্দ আমি জানি, কিন্তু আপনার কিছু বলা লাগবে না। আমাকে কেউ রিজেক্ট করেছে, বাবা শুনলে কষ্ট পাবেন, আমিই বলে দিব আমার আপনাকে পছন্দ হয়নি। চিংকির কথায় জাওয়াত ধাক্কা খেলো। আজ অব্দি কেউ তাকে পছন্দ হয়নি এমন কথা বলেনি। সুদর্শন হবার জন্য ছোটবেলা থেকে মেয়ে মানুষের পছন্দের তালিকায় তার স্থান হয়েছে। কতখানা লাভ লেটার জীবনে পেয়েছে তার হিসেব নেই। চিংকিও তাদের মধ্যে একজন। ফলে বেশ অপমানিত বোধ করলো জাওয়াদের। প্রতিবাদ করে বলল, তুমি মিথ্যে বলবে কেন? এমন প্রশ্নে চিংকি অপ্রস্তুত হলো। মুখ লাল হয়ে গেল তার মনে হলো এখনই কেঁদে দেবে। থতমত স্বরে বলল, কিন্তু আমাদের বিয়ে তো হবে না। কে বলেছে? আপনার আমাকে পছন্দ হয়েছে? চিংকির অকপটে করা প্রশ্নে যাও থমকালো। কথা হারিয়ে গেল। চিংকিকে সে অপছন্দ করে না, ভয় পায়।
বিগত 4 দিন তার সাথে যা হচ্ছে তাতে ভয় পাওয়া অস্বাভাবিক নয়। চিঙ্কিকে বিয়ে করলে তার অবস্থা কি হবে জানা নেই। চিঙ্কি ভুরু কুচকে তার দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই তরঙ্গিনী তাদের ডাকতে এলো। যাওয়ার যেন হাঁপ ছেড়ে বাঁচল, কিন্তু এখনো ফাড়া কাটেনি। গলার উপর বিয়ে নামক তরোয়ারটি এখনো ঝুলছে। যে ভয়টা পাচ্ছিল যাওয়ার সেটাই হলো, আব্দুল হামিদের মেয়ে খুব পছন্দ হয়েছে। তিনি চিঙ্কি ওরফে দীপশিখাকেই ঘরের বউ রূপে চান। মেয়ের পরিবার যেমন মার্জিত, মেয়েটিও শান্তশিষ্ট। আব্দুল হামিদের ঘরে এমন একটি মেয়েকেই তিনি চান। স্ত্রী গত হয়েছে প্রায় 10 বছর। একাই 2 ছেলে মেয়েকে মানুষ করেছেন। ছেলে চাকরি করছে, মেয়েটি মাত্র প্রথম বর্ষে। ছেলের বিয়ের পর মেয়ের বিয়েও দিয়ে দেবেন। ঘরে জ্যোতির মতোই একটা মেয়ে থাকলে তখন ফাঁকা ফাঁকা লাগবে না। তাই ছেলের বিয়ের এত তোড়জোড়। আর দীপশিখাকে দেখে তার মনে হয়েছে এই মেয়েটা একেবারে খাপে খাপ। আব্বার ঘোষণায় জাওয়াতের অবস্থা খারাপ। তার বদ হজম হলো, বমি হলো, পরপর ধুম জ্বর। পাবেল অবাক স্বরে বলল, তুই তো ভাই ইতিহাস করলি, বিয়ের খুশিতে একবারে জ্বর তুলে ফেললি। আচ্ছা গাধা। জাওয়াত ক্রোধিত স্বরে বলল, তার পাবেলকে দেখলেই থাপড়াতে ইচ্ছে করছে। বন্ধু না মির্জাপুর বুঝতে পারছে না, বন্ধুর সমস্যা নিয়ে তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। মেয়ের বাড়িতে পাত পেরে খেয়েই তার স্বাদ মেটেনি। হামিদ সাহেবের কথা শোনা মাত্র নির্লজ্জের মতো বলছে, আঙ্কেল মেনু আমি ঠিক করব কিন্তু। এমন বন্ধু থাকার চেয়ে বন্ধুহীন হওয়া ভালো। জাওয়াদের বিরক্ত মুখ দেখে এবার পাবেল হাত থেকে মোবাইল রাখলো। কৌতূহলী স্বরে বলল, কি হয়েছে? মেয়ে ভালো লাগেনি? একটু চাপা রং আর একটু হলদি, এছাড়া তো খারাপ না, ব্যবহার মিষ্টি, পড়াশোনা জানে। নাকি তুই এখনো শাম্পির শোকে বেহুশ? একেই জ্বরে মাথা ব্যথা করছে। ওপর থেকে পাবেলের কথা শুনে কান ঝাঁঝা করতে লাগলো। জাওয়াত হাতের বালিশ ছুঁড়ে রাগী স্বরে বলল, বের হ, চোখের সামনে থেকে সর, নয়তো তোর গায়ে বমি করে দেব। মেয়েদের মতো রাগ করিস না তো, বল বল, আমি সলিউশন দিচ্ছি। পৃথিবীর সবকিছুই সলিউশন আমার কাছে আছে। জাওয়াত দীর্ঘশ্বাস ফেললো, গম্ভীর স্বরে বলল, সত্যি শুনবে? মিথ্যে কেমনে শুনে? জাওয়াত চোখ রাঙাতেই পাবেল নরম স্বরে বলল, বল বল। জাওয়াত একে একে 4 দিনে সব কাহিনী খুলে বলল। পাবেলের মুখ হা হয়ে গেল। সব ঘটনা পুঙ্খানুপুঙ্খ বর্ণনা শেষে জাওয়াত অসহায় স্বরে বলল, যাকে স্বপ্ন দেখলে আমার দিনের 14টা বাজে, সে মেয়েকে বিয়ে করলে জীবনের নিষ্পত্তি করে যাবে। কিন্তু আব্বারে কেমনে বোঝাবো, কি বলবো? আব্বা যাকে পছন্দ করেছেন সে আমার স্বপ্নের ভয় দেখায়। আব্বা ট্যাডা দিয়ে দৌড়ানে দিবে। পাবেল চুপ করে রইল, থুতনিতে হাত ঠেকিয়ে বসে রইল সে। জাওয়াত বিরক্তিকর স্বরে বলল, চুপ করে আছিস কেন? এবার মুখ খুলল পাবেল। দীপশিখা আসলে চিঙ্কি, সেই চিঙ্কি যে তোকে ইন্টারের ফেয়ারওয়েল লাভ লেটার দিয়েছিল আর তুই ওকে মুখের উপর না করে দিয়েছিলি। এখন 6 বছর পর ও তোকে স্বপ্নের ভয় দেখাচ্ছে আর তোর 14টা বাজাচ্ছে। শুধু তাই নয় আঙ্কেল, চিঙ্কির সাথেই তোর বিয়ে ঠিক করতেছে। তুই কি ডেট ওভার শুকনা গাঁজা খাওয়া শুরু করেছিস? কি বলতেছিস নিজে শুনেছিস? জাওয়াত কঠিন চোখে তাকাতেই পাবেল থেমে গেল। শুকনো কাশি কেসে বলল, দেখ, আমাকে বলেছিস ভালো কথা, কিন্তু আর কাউকে বলিস না। সবাই তো আমার মতো ভালো মানুষ না। দেখা গেল তোকে মাছের জালে আটকিয়ে পাবনায় ছেড়ে আসলুম। বের হ, এখন বের হ আমার ঘর দিয়ে। চেতিস না দোস্ত, বের হ, নয়তো আমি বমি করে দেব। জাওয়াত বমি করা ভঙ্গি করতেই পাবেল দৌড়ে বেরিয়ে এলো। জ্যোতির সাথে দেখা হতেই বলল, বিয়ের খুশিতে তোর ভাই পাগলের হয়ে গেছে। বারান্দায় দাঁড়িয়ে আছে দীপশিখা, চুল উঠছে মৃদু হিমেল হাওয়ায়। তরঙ্গিনী এসে একটা শাল গায়ে জড়িয়ে দিল। দীপশিখা ঈষৎ চমকালো হঠাৎ স্পর্শে। তরঙ্গিনী মৃদু স্বরে বলল, কি ভাবছিস? কিছু না আপু। তোর দুলাভাই ফোন করেছে, ওদের তোকে খুব পছন্দ হয়েছে। বাবা আমাকে পাঠালেন, তাই মিস্টার জাওয়াদ হামিদকে তোর কেমন লাগলো? দীপশিখা জোরে একটা নিঃশ্বাস ফেললো, খুব হতাশ স্বরে বলল, জানি না আপু, আমি খুব কনফিউজড। তোমাদের কেমন লেগেছে?
আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো আজ তো বলদ ছেলেটা। অবশ্য বাবার বলদটাকে ভালো লেগেছে, মারও পছন্দ। সে বলেছিল শাশুড়ি নেই, ঝামেলা নেই, কিন্তু আমি চাই না এই বলদের সাথে তোর বিয়ে হোক। বলদের কি দেখলে? ওমা, বলদ না, তোকে দেখে ভূত দেখার মতো চমকে গিয়েছিল। পায়েস ফেলে একাকার অবস্থা, উপরে পায়েস মোজার ঢুকে যাওয়ার এমন ভাব করেছিল যেন তার গায়ে কেউ আগুন ধরিয়ে দিয়েছে। ছাগল বেটা। দীপশিখা অবাক হলো, বিহব্বল স্বরে শুধালো, আমাকে দেখে চমকেছিল? হ্যাঁ। তাহলে কেন বললো আমাকে চেনে না? আনমনেই স্বগোক্তি করলো দীপশিখা। তরঙ্গিনী আলতো ধাক্কা মেরে বলল, কি ভাবছিস? কিছু না। কি বলবো বাবাকে? আমার সময় লাগবে। এভাবে এক দেখায় কি করে বলবো বলো তো? তরঙ্গিনী হাসলো, দীপশিখার গাল টিপে বলল, বড় হয়ে যাচ্ছিস তুই, টেনশন নিস না, জোড়া আল্লাহই ঠিক করেন। এই বলদের থাকে জোড়া থাকলে দেখবি ঠিকই বিয়ে হয়ে যাচ্ছে। দীপশিখা মলিন হাসলো। আপুকে কি করে বুঝাবে এই মানুষটি তার প্রথম প্রেম ছিল? দীপশিখার এখনো মনে আছে সেদিনের কথা। সেদিন মানুষটি রুক্ষভাবে বলেছিল, তোমার কি মনে হয় তোমার লাভ লেটার আমি কত মনে হ্যাঁ বলে দেব? এমন লাভ লেটার আমি দিনে 10টা পাই। কথাখানা এখনো মনের গভীর ক্ষত করে রয়েছে। প্রথম প্রেম, বৃষ্টি স্নাত আকাশের সেই আবছা রংধনু যার আবেশ চিরটা কাল থেকে যায়। দীপশিখার জীবনে কখনো প্রেম আসবে ব্যাপারটি অকল্পনীয় ছিল। পরিবার ব্যতীত কোনো মানুষের প্রতি সে আসক্ত হবে সেটাই অবিশ্বাস্য ছিল। ছোটকাল থেকেই বড্ড অমিশুক মেয়ে দীপশিখা। বন্ধু বান্ধবের বালাই নেই, পরিবারের পরিধি ব্যতীত কোনো মানুষকেই তার পছন্দ নয়। তার ব্যক্তিগত বৃত্তে কারো প্রবেশ অনুমতি ছিল না। তার অবশ্য একটি বিশেষ কারণ আছে। তরঙ্গিনী এবং দীপশিখা দুবোন হলেও তাদের চেহারা, বর্ণ, গড়নে বিস্তর পার্থক্য। তরঙ্গিনী মায়ের মতো সুন্দরী, শুভ্র বদন, মসৃণ ত্বক, ঐশ্বরিক সৌন্দর্যের প্রতিমা। অন্যদিকে দীপশিখা দেখতে একেবারেই বাবার মতো রং, বাবার মতো মুখবয়, বাবার মতোই সামনে দাঁতের মাঝে ফাঁক। যে কেউ দেখলেই বলল, এ তো বাবার মেয়ে। সে ব্যাপারটিতে দীপশিখার বেশ গর্ববোধ হতো। মায়ের রাখা সুন্দর নামের থেকে বাবার রাখা চিঙ্কি তার বেশ পছন্দ। বাবার আদুরে ডাক চিঙ্কি মা তার বড্ড প্রিয়। কিন্তু শৈশব পার হতেই বুঝলো সমাজের কাঠামো ধারায় সে বেমানান। তার গড়ন, চেহারা, বর্ণ সবকিছুই প্রশ্নের মুখে পড়ল। আত্মীয় স্বজন রসিকতা করে খোঁচা দিয়ে বলতো, চিঙ্কির রংটা তো দিন দিন চাপাই হচ্ছে। নিরু, এক কাজ কর, ওকে বেশি বের হতে দিস না। বাইরে খেলাধুলা করলে রং আরো কালো হয়ে যাবে। হলুদ দুধে মিলিয়ে খাওয়া, রং পরিষ্কার হবে। চাপা রঙের সাথে জুটলো তার মোটা হওয়ার খোটা। মোস্তফা সাহেব খেতে পছন্দ করেন। বাবার মেয়ে দীপশিখা, তাই সেও খাওয়া দাওয়া শৌখিন। ফলে বাবার মতোই স্বাস্থ্যবান সে, এটাও চোখে পড়ল। এমনকি তার সামনের দুটো দাঁতে ফাঁকা নিয়েও আপত্তি। শুধু তাই নয়, স্কুলে তাকে নানা রকম ঠাট্টার সম্মুখীন হতে হলো। চিঙ্কি মোটা, চিন্টি ফোকলা ইত্যাদি উপাধি তাকে মাথা পেতে নিতে হলো, যে কারণে তার বন্ধু জুটল না। চিঙ্কির বয়স যখন 14, কেবল ক্লাস 9-এ উঠল, বিরাট এক কাণ্ড ঘটিয়েছিল চিঙ্কি। রাগে ক্লাসের এক মেয়ে চুল টেনে ধরেছিল সে, কারণ মেয়েটির দীপশিখাকে দিয়ে বাজে একটি ছবি এঁকেছিল। তারপর সেটা নিয়ে ক্লাসে হাসাহাসিও হয়েছে। ম্যাডামের কানে যেতেই ঘটনাটির পর নিরুপমা এবং মোস্তফাকে স্কুল থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর থেকে নিরুপমা মেয়ের প্রতি প্রচুর যত্নশীল হলেন। তার খাওয়া পরিমিত করে দিলেন, কড়াভাবে বাসায় বললেন, ওকে কেউ চিঙ্কি বলবা না। মিষ্টি আনা বন্ধ হয়ে গেল। দাঁতে ব্রেস লাগানো হলো। সপ্তাহে 2 দিন রূপচর্চা করার জন্য বরাদ্দ করা হলো। অবশ্য এসব কড়াকড়িতে মোস্তফা বা দীপশিখার খুব যায় আসে না। মোস্তফা তার মেয়েকে আড়ালে চিঙ্কি বলেই ডাকে। স্ত্রী থেকে লুকিয়ে এখনো মেয়ের জন্য ছানার মিষ্টি নিয়ে আসে। তবে এইসবে মানুষের সাথে মেশার ইচ্ছে ফুরিয়ে গেল চিঙ্কির। নিজের আশেপাশে এক কঠিন দেয়াল গড়ে তুলল, যেন কেউ তার পরিসরে প্রবেশ করতে না পারে। কিন্তু সেই কঠিন দেয়ালের মাঝেও কিভাবে যেন জাওয়াত তার বৃত্তে কোণে প্রবেশ করলো। জাওয়াত হামিদ স্কুলে থাকতেই বেশ জনপ্রিয় ছিল। সোসার বাটারফ্লাই ট্যাগটা তার জন্য একেবারে খাপে খাপ।
তার বন্ধু শুভাকাঙ্ক্ষী কোনো কিছুরই অভাব ছিল না। লম্বা সুদর্শন কিশোর সে, স্কুলের স্পোর্টস ক্লাবের সদস্য, গান গায়, লেখাপড়ায় ভালো, সব মিলিয়েই ছেলেটি সবার কেন্দ্রবিন্দু। কিন্তু কিশোরী দীপশিখার এসব কারণে তাকে ভালো লাগেনি। ভালো লাগার কারণটি ছিল ভিন্ন। চুল টানাটানের ঘটনার জন্য ক্লাসের মেয়েদের চক্ষুশূল হলো দীপশিখা। দীপশিখাকে খুব একটা বকুনি খেতে হয়নি, কিন্তু সে বেচারির চুল সে টেনেছিল, তাকে ম্যাডাম বকেছিল। ফলে দীপশিখার ওপর প্রচন্ড রাগ ছিল মেয়েটির। রাগ জাহির করতে সে দীপশিখার বেঞ্চে সুপার গ্লু আঠা লাগিয়ে দিল। পরিণামে সে যখন বেঞ্চ থেকে উঠতে গেল তার জামা ছিঁড়ে গেল। ক্লাসে আবার হাসির পাত্র হলো সে। কিন্তু এবার আর ম্যাডাম দীপশিখার কথা শুনলেন না, তাকেই বকাঝকা করলেন। ঘটনা তিক্ততায় ঝাঁঝরা হলো কিশোরীর হৃদয়। ক্লাস শেষে ক্লাসরুমেই বসে রইল সে। বাসায় যেতেও ইচ্ছে হলো না। ব্যাগের ওপর দুহাতে মাথা নত করে বসে রইল সে। চোখ থেকে অঝোর ধারে জ্বর গড়ালো। হঠাৎ একটি পুরুষালীর স্বর কানে এলো। তোমার কি শরীর খারাপ? দীপশিখা মুখ তুলে চাইতে শুভ্র সৌম্য মুখখানার দর্শন পেল। গাঢ় কালো চোখ দুটি গভীর এবং শান্ত, যেন কোনো বিরাট হৃদের শান্ত জল। সেই চোখে নিজের মায়াময় প্রতিচ্ছবি দেখতে পেল যেন দীপশিখা। অম্লান হাসিখানায় ভুলে গেল কাঁদতে। সুঠাম দেহি কিশোর শুধালো, শরীর খারাপ তোমার? কাঁদছো কেন? সম্বিত ফিরল দীপশিখার। টলমল চোখ জোলা মুছতে মুছতে ধরা স্বরে বলল, আমার জামা ছিঁড়ে গেছে। ছিঁড়লে কি করে? দীপশিখা মাথা নত করে ফেলল। চিবুক মিশে গেল বুকের কাছে। ছেলেটা কিছু একটা ভেবে নিজের জ্যাকেটটা খুলে এগিয়ে দিল। হাসি মুখে বলল, এটা মাঝায় বেঁধে নাও, কালকে ফেরত দিয়ে দিও। আপনাকে পাবো কোথায়? কলেজ বিল্ডিং এ। আমি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। এখানে কি করেন? সিক্রেট বলা যাবে না। বলতে না বলতেই শোনা গেল, জাওয়াদ আই। ছেলেটি হাসি মুখে তার জ্যাকেটটা রেখে দৌড় দিল। দীপশিখার স্তব্ধ জীবনে চরম চঞ্চলকর ঘটনার সূত্রপাত হলো এক অব্যক্ত অনুভূতি। অগোচরে মনোবাগিচায় একটা প্রেম পুষ্প রোপণ করে গেল, যা যত্ন করে লালন করতে লাগলো কিশোরী। ভেবেছিল নিঃশব্দই তার প্রেম পুষ্পের যত্ন করবে সে, কিন্তু দেখতে দেখতে জাওয়াদের বিদায়ক্ষণ চলে এলো। মানুষটিকে আর দেখা হবে না। জীবনের মোড় কোথাও না গিয়ে ঠেকবে জানা নেই। বাবা একটা কথা সব সময় বলে, মনের কথা মনে রেখো না, বলে দাও। জমিয়ে রেখে কি লাভ? জীবন তো ক্ষণিকের। তাই মনে সাহস সঞ্চয় করলো সে। পরিকল্পনা করলো জ্যাকেট ফেরত দেওয়ার বাহানায় প্রেমপত্র দিবে। ক্লাস ফাঁকি দিয়ে গেল কলেজ ভবনে। ফেয়ারওয়েলের অনুষ্ঠান চলছে তখন। এর মাঝে জাওয়াতকে খোঁজা একটি মিশন, কিন্তু মিশন ইম্পসিবল তো পসিবল করতেই হবে। প্রায় আধা ঘন্টা ঘোরাঘুরির পর অবশেষে পেল জাওয়াতকে, তাও এক গুচ্ছ মেয়ের মাঝে। দীপশিখা অপেক্ষা করতে লাগলো কখন ফাঁকা হবে জাওয়াত। অনেক অপেক্ষার পর যখন অবশেষে মৌমাছির চাক থেকে মুক্ত হলো জাওয়াত, তখনই দীপশিখা খপ করে তার হাত ধরলো। এমন কাজে চমকালো জাওয়াত, কিন্তু সেই বিস্ময়কে টাইম প্লিজ বলে তার হাত টেনে এক জায়গায় নিয়ে এলো দীপশিখা। জাওয়াদের বিহব্বল মুখখানা দেখে বুঝতে পারলো খুব সাহসিকতা দেখিয়েছে, কিন্তু সময় নেই। তাই চট করে জ্যাকেটটা এগিয়ে দিয়ে বলল, আমি চিঙ্কি, মনে আছে আপনার? জাওয়াত এখনো বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। দীপশিখা বুঝলো মানুষটি তাকে চিনেনি, তাই হতাশ স্বরে বলল, আমার জামা ছিঁড়ে যাওয়া জ্যাকেটটা দিয়েছিলেন, আমি ফেরত দিতে এসেছি। যদিও ইচ্ছে ছিল না, কিন্তু রেখে দিলে তো চোর বনে যেতাম। জাওয়াত অপ্রস্তুত হাসলো। জ্যাকেটটা নিয়ে মৃদু স্বরে বলল, থ্যাংক ইউ। জাওয়াত যেতে নিলে দীপশিখা পিছু ডাকলো, জাওয়াত ভাই। কিছু বলবে? হ্যাঁ বলবো। বলেই মাথা নিচু করে একটা খাম এগিয়ে দিল। দীপশিখার মুখখানায় রক্তিম বর্ণ ধারণ করেছে। শব্দগুলো হাওয়া হয়ে গেছে লজ্জায়। জাওয়াত দ্বিধাগ্রস্ত স্বরে শুধালো, এটা কি? যখন ফ্রি হবেন পড়বেন, উত্তর দিতে হবে না, তবে পড়বেন প্লিজ। জাওয়াত অপ্রস্তুত হলো। শঙ্কিত মনে খামটি নিতেই এক ছোটে পালালো দীপশিখা। তার ভীষণ লজ্জা লাগছে। সে জাওয়াদের মুখখানা দেখার সাহস পেল না। সে জাওয়াদের উত্তর চায় না, শুধু চায় জাওয়াদ জানুক সে তাকে পছন্দ করে। ভেবেছিল জাওয়াদের সাথে দেখা হবে না, কিন্তু স্কুল শেষেই জাওয়াদের সাথে দেখা হলো। তার অবস্থা বিধ্বস্ত ছিল। ঠোঁট কেটে রক্ত জমাট বেঁধে কালচে হয়ে আছে। চোখের নিচে কালচে দাগ, শার্টে ময়লা লাগা।
চুল অবিনস্ত, পরিপাটি ছেলেটিকে একেবারেই এলোমেলো লাগছে। যাওয়া দাঁড়িয়েছিল স্কুল বাহিরে বাসের ছাউনির নিচে, তার সাথে কেউ ছিল না। দীপশিখা তার পাশে দাঁড়ালো, স্বচ্ছ মনে শুধালো, আপনি কি মারপিট করেছেন জাওয়াত ভাই? জাওয়াত চমকে তাকালো, খানিকটা অপ্রস্তুত হলো যেন সে, উত্তর দিল না, অন্যদিকে তাকিয়ে রইল। দীপশিখা বুঝলো সে ভুল প্রশ্ন করে ফেলেছে, সে চুপ করে রইল। তবে কেন যেন জাওয়াদের সাথে কথা বলতে ইচ্ছে হলো। এমন ইচ্ছে খুব বেমানান দীপশিখার সাথে। সে মানুষের সাথে কথা বলতে পছন্দ করে না, অথচ জাওয়াদের সাথে কথা বলার জন্য আকুপাকু করছে মন। হয়তো আর কখনো কথা বলতে পারবে কিনা সেই জন্যই এই ব্যাকুল ইচ্ছে। ফলে নিজ থেকেই বলল, আপনি কি চিঠিটা পড়েছিলেন? জাওয়াত এবারও উত্তর দিল না। দীপশিখা নিজ থেকেই বলল, আমি আসলে কখনো ভাবিনি আপনি চিঠিটা নেবেন। আমি ভেবেছিলাম আপনার হয়তো প্রেমিকা আছে, তবুও আমি চিঠিটা লিখেছি কারণ আমি আক্ষেপ রাখতে চাই না। হয়তো আজকের পরে আপনার সাথে আমার দেখা হবে না, আপনি হয়তো আমাকে মনেও রাখবেন না, কিন্তু এই মুহূর্তটা আমার কাছে খুব মূল্যবান হয়ে থাকবে, কারণ আপনি আমার স্কুল জীবনের সবচেয়ে স্নিগ্ধ স্মৃতি। আপনি আমার চিঠিটা পড়ে বলেন তো কেমন লেগেছে, তাহলে সত্যি আমার ভালো লাগবে। তুমি সত্যি শুনতে চাও আমার কেমন লেগেছে? জাওয়াদের শীতল কণ্ঠে ধাক্কা খেল দীপশিখা। চুপ হয়ে তার দিকে একরাশ কৌতূহল নিয়ে তাকালো। জাওয়াদ তার চশমার আড়ালে অসহায় চাহনিকে উপেক্ষা করে রুক্ষ স্বরে বলল, আমার মোটেও ভালো লাগেনি। আমি চিঠিটা খুলেও দেখিনি, কোথায় পড়ে গেছে জানিও না। তোমার মতো মেয়েদের আমার চেনা, একটু ভালো করে ব্যবহার করলেই তোমরা মাথা উঠে নৃত্য করো। অপর মানুষটা যে বিরক্ত হতে পারে সেই ধারণা তোমাদের নেই। আমার ডিসকাস্টিং লাগে এমন প্রেমপত্র। প্রেমকে তো সস্তা, তুমি নিশ্চয় আর 10টা মেয়ের মতো আমার উপর ক্রাশ খেয়েছ, খুব নর্মাল। বাট তোমার কি মনে হয় তোমার লাভ লেটার আমি গদগদে মনে হ্যাঁ বলে দেব? এমন লাভ লেটার আমি দিনে 10টা পাই। আমি ত্যক্ত বিরক্ত। বলতে বলতেই থেমে গেল জাওয়াদ। তার মুখশ্রীতে অনুতাপ ফুটে উঠল। সে কিছু বলতে নিল। দেখো চিঙ্কি। জাওয়াদ কথাটা শেষ করার আগেই দীপশিখা উল্টো দিকে হাঁটা শুরু করলো। সে আর দাঁড়ালো না, দাঁড়ানোর সাহস হলো না। তার কান ঝাঁ ঝাঁ করছে। এতটা রুক্ষ প্রত্যাখ্যান তার জন্য অপেক্ষা করেছে কল্পনাতীত ছিল। পা জোড়া ভারী হয়ে এলো, হৃদয় ভার হলো, চোখ জোড়া বিষাদ ঢেউ তুলল, কিন্তু থামলো না দীপশিখা। এক প্রকার পালিয়ে গেল জাওয়াদের সামনে থেকে। সেই হৃদয় ভাঙন তার এখনো স্পষ্ট মনে আছে। 1 সপ্তাহ ঘর থেকেই বের হয়নি। এতটা যন্ত্রণা প্রেমে কিশোরীর জানা ছিল না। বাবা ছাড়া ঘরের কেউ জানে না। চুপচাপ শান্ত স্বল্পভাষী মেয়েটাও কখনো প্রেমে পড়েছিল, আর তীব্র আঘাতে তার হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়েছিল। চিঙ্কির সাথে দেখা হবার রাতে জাওয়াদ কোনো স্বপ্ন দেখলো না। পরদিন আশ্চর্য ঘটনা ঘটলো। অফিসে ইনক্রিমেন্ট ঘোষণা হলো। জাওয়াদের বেতন 2000 টাকা বেড়েছে। খুবই আশ্চর্য ব্যাপার। জাওয়াদ ভেবেছিল বিপদ কেটে গেছে, কিন্তু পরদিন রাতে আবার চিঙ্কির সাথে বিয়ের স্বপ্নটা দেখলো এবং নিয়ম মাফিক তার দুর্ভাগ্য শুরু হলো। গুলিস্তানে গিয়েছিল, সেখানে পকেট মারের পাল্লায় পড়লো। 4000 টাকা সহ মানিব্যাগ হাওয়া। তার পরের দিনের স্বপ্নের বদলেতে তার রিকশার দুর্ঘটনা ঘটলো। পা মুচকে গেল, ফলে জরুরি তরফ পড়লো পাবেলের। পাবেল অফিস থেকে ছুটে নিয়ে এলো। এখন জাওয়াদের পাশে বসে আছে। জাওয়াদের কপালে তীব্র ভাঁজ। চিন্তিত স্বরে বলল, জাদুটনায় বিশ্বাস করিস তুই? না, তুই চাকরি ছাড়ার পর ডুগডুগে হাতে জাদু করে বেড়াবি নাকি? জাওয়াদের মাথা গরম হয়ে গেল। পাবেলের কথায় তার পিঠে জোরে কিল বসানো। সে গাল ফুলিয়ে কিল সহ্য করলো পাবেল। পিঠ টান টান করলো যাতে ব্যথা উপশম হয়। মুখের ভাব বদলে গেল, কিন্তু কিছু বলার সাহস পেল না। জাওয়াদ হিনহিনে স্বরে বলল, এবার আমার কথা শুনবি? আর উপায় কি? স্বর খাদে নিয়ে মিনমিনিয়ে বলল পাবেল যেন জাওয়াদ না শোনে। জাওয়াদ খুব বিজ্ঞ ভাব টেনে তুতনিতে হাত ঠেকিয়ে বলল, আমার সাথে যা হচ্ছে তা নর্মাল না। আমার মনে হয় চিঙ্কি আমার উপর জাদু করেছে। ও আমার রিজেকশন সহ্য করতে পারেনি। এভাবে আমার জীবনে আগুন জ্বালায় ও বদলা নিতে চায়। স্বপ্নে বলেছিল সুদে আসলে বদলা নেবে। জাওয়াদের দিকে চোখ ছোট ছোট করে তাকালো পাবেল। তারপর তীক্ষ্ণ স্বরে বলল, তোর উপর জাদু চিঙ্কি করবে, তাও 6 বছর পর। দোস্ত, সত্যি করে বল, তোকে কে গাঁজা সাপ্লাই দিচ্ছে? না মানে এমন কথা নেশাখোরদেরই ও বলতে শুনিনি আমি।
যদি কখনো রাস্তায় গণপিটানো খাস খবরদার আমার নাম নিবি না। আমি তোকে চিনি না, তুই আমাকে চিনিস না। জাওয়াদ চোয়াল শক্ত করে আবার মারতে তৎপর হলে পাবেল তাকে শান্ত গলায় বলল, তুই নিজেই ভাব কি বলেছিস, মানে যে শুনবে সেই বলবে তোর টপ ফ্লোরের কল কবজা ঢিলে। অসম্ভব তো কিছু নয়, মনে নেই তানি আমার চুল কেটে নিয়ে গেছিল তাবিজ করবে বলে? এই মেয়ের মাথার সমস্যা ছিল। চিঙ্কি ইজ ফিট অ্যান্ড ফাইন। আই নো, ইট ডাজ নট মেক মাচ সেন্স। ম্যাচ সেন্স দোস্ত, ইট ডাজ নট মেক এনি সেন্স। কিন্তু তুই নিজেই ভাব এসব কেন হচ্ছে? ওর সাথে দেখা হওয়ার দিন আমি স্বপ্ন দেখলাম না, আর আমার সাথে পরদিন কিছুই ঘটল না। তারপর আবার আগের মতো সব এলোমেলা হচ্ছে। দুই দুই মেলা যা হচ্ছে সব ওর জন্য। ওর মুখ দেখলে আমার জীবন শর্টেড। পাবেল অধৈর্য গলায় বলল, তাহলে বিয়ে ফেল, তারপর সামনে বসে ওর মুখ দেখ, ঝামেলা চুকে যাক। ও তো এটাই চায়। পাবেলের কপাল চাপড়াতে ইচ্ছে হলো, দাঁতে দাঁত পিষে বলল, তাইলেই শালক হোমস তুমি কি চাও? জাওয়াদ ধীর স্বরে বলল, আমি ওকে হাতে নাতে ধরবো আর ওকে দিয়ে এই স্বপ্নকাণ্ডের ইতি ঘটাবো। কেমনে? জাওয়াদের ঠোঁট চিরে দুর্বোধ্য হাসি উন্মোচিত হলো। প্রফুল্ল স্বরে বলল, বাবা বলেছে চেঙ্কির সাথে যোগাযোগ বাড়াতে। আমি ভেবেছি প্রতিদিন ওর সাথে দেখা করব। এতে দুটো জিনিস হবে, এক, আমি আর স্বপ্ন দেখব না, আর দুই, ওকে চোখে চোখে রাখতে পারবো, তারপর হাতে নাতে ধরবো। পাবেল মিনমিন করে বলল, হাতে নাতে ধরতে যে নিজেই না ধরা খাস। কিছু বললি? না, বললাম অল দ্য বেস্ট, আমি উঠি। বলেই উঠে দাঁড়ালো পাবেল। জাওয়াদ ভ্রু কুঁচকে শুধালো, কোথায় যাচ্ছিস? তোর জীবনের যাবতীয় সমস্যার সমাধান দেওয়া ছাড়াও এই অধমের একটা জীবন আছে, আমার জন্য ও কেউ অপেক্ষা করে। জাওয়াদের কপালে ভাঁজ পড়ল। বিহব্বল স্বরে শুধালো, তুই প্রেম করছিস? বলিসনি তো। পাবেল রাজুক হাসি হেসে বলল, এসব কি ঢোল পেটানোর বিষয়, লজ্জা লাগে না? হাসি থামা, দেখলেই গা চলছে। পাবেল হাসি বিস্তৃত করলো, ফিচেল গলায় বলল, আমাকে নিয়ে এত ভাবিস না, আপাতত তোর চিঙ্কিকে নিয়ে ভাব। ও মোটে আমার চিঙ্কি নয়। হতে এতক্ষণ আমি তো এখনই দেখছি একটা লাল লাভ কার্ডবোর্ডে গোল্ডে বর্ণের লেখা জাওয়ান ওয়েটস চিঙ্কি। আহা কি মহরম দৃশ্য। কথাটা শেষ হবার সাথে সাথেই জাওয়াদ পেপার ওয়েট হাতে নিল, কড়া স্বরে বলল, এখন আমার ঘর থেকে বের হ, নয়তো তোর কল্পনায় ফুটো করার ব্যবস্থা করছে। জাওয়াদের হাতে পেপার ওয়েট দেখে পাবেলের গলা শুকিয়ে এলো। বুঝলো এখানে দাঁড়ানো বিপজ্জনক, ফলে আর দাঁড়ালো না, এক ছুটে বেরিয়ে গেল। এখনো বিয়ে হয়নি, জাওয়াদের বিশ্বাস নেই সত্যি সত্যি পেপার ওয়েট ছুঁড়ে দাঁত ভেঙে দিবে। দাঁত ফোকলা জামাইকে কে বিয়ে করবে তখন? পা মুচকে যাওয়ার বাহানা দিয়ে হাফ ডে অফিস করলো জাওয়াদ। গত রাতে এক ফোঁটাও ঘুমায়নি, নির্ঘুম রাত কাটিয়েছে। ঘুমালে যদি আবার স্বপ্ন দেখে? একই স্বপ্নের তাণ্ডবে জীবন এলোমেলো হয়ে যাচ্ছে, আর কোনো দুর্ভাগ্যের শিকার হতে চায় না জাওয়াদ। জাওয়াদের অবাক লাগছে, এককালে স্বপ্নকে কেবল কুসংস্কার বলে ঠাট্টা করে উড়িয়ে দেওয়া ছেলেটি স্বপ্নের ভয়ে ঘুমাতে পারছে না। চিরটাকার যুক্তিবাদী ছেলে জাওয়াদ, যুক্তি তর্ক ছাড়া এই 25 বছরে কোনো কাজ করেছে কিনা মনে পড়ছে না, কিন্তু তার সাথে যা ঘটছে কোনো যুক্তির আওতায় পড়ছে না। পাবেল বন্ধু বিদায় সে কথাগুলো শুনছে, নয়তো স্বাভাবিক মানুষ শুনলে বলবে আপনি ভালো ডাক্তার দেখান। তবে জাওয়াদ ধীর প্রতিজ্ঞা করেছে নিজের সাথে, এই যন্ত্রণার শেষ দেখেই তবে ছাড়বে, এই স্বপ্নকাণ্ডের ইতি সে টানবেই। জ্যোতিকে ঘুষ দিয়ে চিঙ্কির ভার্সিটির ঠিকানা নিয়েছে জাওয়াদ। বর্তমানে ইংরেজিতে অনার্স করছে মেয়েটি। 2য় বর্ষের পরীক্ষা চলছে। জাওয়াদের পরিকল্পনা হলো ভার্সিটি ছুটির সময় সে ভার্সিটির গেটে উপস্থিত হবে। এখানে দাঁড়িয়েই মেয়েটিকে ফোন দিবে, তারপর তাকে বাড়িতে পৌঁছে দিবে। এর মাঝে একটু আলাপ করবে। পরিকল্পনা অনুযায়ী দুপুর 1টার আগে ভার্সিটির গেটের সামনে দাঁড়ালো। বিশাল বাগান বিলাস ঘেরা ডাল নেমে এসেছে ভার্সিটির গেটে। মাথার উপর তপ্ত সূর্যকে উপেক্ষা করে জাওয়াদ দাঁড়িয়ে রইল গেটের সম্মুখে। ভার্সিটির দারোয়ান সন্ধিয়ান চোখে দেখছে, তার চাহনি তীক্ষ্ণ, যেন কোনো চোর বাটপারকে দেখছে। জাওয়াদের অস্বস্তি লাগছে। এর পূর্বে কোনো মেয়ের জন্য কখনো অপেক্ষা করেছে কিনা জাওয়াদের মনে পড়ছে না।
অথচ আজ চিঙ্কির জন্য অপেক্ষা করছে। জ্যোতির থেকে শুনেছে আজ চিঙ্কির পরীক্ষা আছে। শেষ হবে একটা সময়। ঘড়িতে এখন 1:15 বাজে। জজ বিপাকে পড়লো, ঠিক করে উঠতে পারলো না সে ফোন দিবে কিনা। অপরিচিত নম্বর নাও ধরতে পারে। পর মুহূর্তে ভাবলো সে যেমন চিঙ্কির নম্বর পেয়েছে চিঙ্কিও পেতে পারে, কিন্তু চিঙ্কি হল থেকে বের হয়েছে কিনা বুঝতে পারছে না। দ্বিধার মেঘে ছেদ পড়লো যখন দেখলো সাদা জামা পরিহিত চিঙ্কি গেটের দিকে হেঁটে আসছে। জাওয়াত স্বস্তির নিঃশ্বাস ফেললো। মোটর সাইকেলের ফ্রন্ট মিররে নিজের চুলগুলো ঠিক করে হাত উঁচিয়ে ডাকলো, দীপশিখা। নিজের নাম শুনতেই চমকে উঠল দীপশিখা। চমক আকাশ ছুঁল যখন দেখলো ভার্সিটির গেটে বাইকে হেলান দিয়ে যাওয়ার দাঁড়িয়ে আছে। সে হাত উঁচিয়ে তাকে ডাকছে। দীপশিখা আশেপাশে তাকাতেই দেখলো সবার চোখ তার দিকে। এদের মধ্যে তার ক্লাসের ছেলে মেয়েও রয়েছে। ভার্সিটি জীবনে সামান্য কথাও রটনায় পরিণত হতে সময় লাগে না। এখানে একজন সুদর্শন যুবক বাইক নিয়ে দীপশিখার জন্য অপেক্ষা করছে। উপরন্তু হাত উঁচিয়ে এসে তাকে ডাকছে। এই ঘটনা ব্রেকিং নিউজ হতে সময় লাগবে না। দীপশিখার মানুষের দৃষ্টির কেন্দ্রবিন্দু হওয়া অপছন্দ। সেখানে ব্রেকিং নিউজ হওয়ার কথা সে ভাবতেও পারে না। ফলে চোখ মুখ কুঁচকে এলো। জাওয়াত ভেবেছিল চিঙ্কি তাকে দেখে অবাক হবে, প্রফুল্ল হবে, কিন্তু এমন কিছুই হলো না। চিঙ্কি তার পাশ কাটিয়ে সোজা হেঁটে চলে গেল। তাকে হ্যালো হাই কোনো সম্বোধন জানালো না। জাওয়াত বেকুবের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। বিস্ময় কাটাতেই দেখলো চিঙ্কি একটা রিকশায় উঠে গেছে। ফলে দ্রুত মোটরসাইকেল স্টার্ট দিল সে। রোদ মাথায় তুলে তার জন্য দাঁড়িয়ে থেকে যদি কথা না হয় তবে এত কষ্টের মানে কি? চিঙ্কির রিক্সা চলছে আপন গতিতে। জাওয়াত তার রিক্সার পাশেই মৃদু গতিতে বাইক চালাচ্ছে। এত আস্তে কখনো বাইক চালানোর অভ্যেস নেই তার, কিন্তু আজ চালাচ্ছে। সে কেন এমন করছে তার কারণ নিজেও জানে না, শুধু জানে চিঙ্কির সাথে কথা বলতেই হবে। চিঙ্কি ভাবলেশীন একবার শুধু আর চোখে দেখলো জাওয়াতকে। ক্ষণিকের জন্য চোখাচোখি হলো, তারপর সে ধুম করে হুট তুলে দিল। জাওয়াত হতবাক হলো মেয়েটির এমন কাজে। এই প্রথম তার সাথে কোনো মেয়ে এমন আচরণ করেছে। এতকাল তো মেয়েরা তার হাসিতে কুপকাত হতো, আর এই মেয়ে কিনা তার মুখের উপর হুট টেনে দিচ্ছে, মানা যায়? রিক্সা থামলো পুরনো 3তলা বাড়ির সামনে। জাওয়াতও তার মোটরসাইকেল এক কোণে থামালো। চিঙ্কি ভাড়া চুকাতে করে সেই ভেতরে যেতে নিল, অমনি খপ করে তার হাত টেনে ধরলো জাওয়াত। আকস্মিক কাজে অপ্রস্তুত হলো চিঙ্কি। গোল গোল চোখে তার দিক চেয়ে রইল। মেয়েটি আজ লেন্স পরেনি। গোল গোল চশমার ভেতরের বিহব্বল চোখ জোলায় চোখ স্থির রেখে জাওয়াত গাঢ় স্বরে শুধালো, আমাকে এড়িয়েছ কেন? চিঙ্কির কপাল কুঁচকে এলো। শানিত স্বরে উল্টো প্রশ্ন করলো, আপনি এভাবে আমার হাত ধরলেন কেন? ছাড়ুন হাত। চিঙ্কির স্বর শুনতেই হাত ছেড়ে দিল জাওয়াত। চিঙ্কি তার চশমা ঠিক করা স্বরে বলল, এভাবে কখনো আমার হাত ধরবেন না। লাফাঙ্গাগিরি আমার অপছন্দ। আর আপনি কেন আমার ভার্সিটির সামনে দাঁড়িয়েছিলেন? এখানেও এভাবে হ্যারাস কেন করছেন? জাওয়াত থতমত খেলো। মেয়ে বলে কি সে তাকে হ্যারাস করছে? স্মৃত স্বরে স্বগোক্তি করলো, আমি তো তোমার সাথে দেখা করতে গিয়েছিলাম। কেন? আমাদের কি দেখা করার কথা ছিল? তাহলে কথা না থাকলে দেখা করা যায় না? না, যায় না। জাওয়াদের রাগ হলো। ছোট্ট একটা মেয়ে, মাথাটাও তার বুকের ধারে পড়ে থাকে, অথচ তেজ আকাশচুম্বী। ফলে মাথাটা ঝুঁকিয়ে চিঙ্কির চোখে চোখ রেখে বলল, বেশ, তাহলে এখন একটু কেন, আমি প্রতিদিন তোমার সাথে দেখা করতে আসবো। আপনি বললে আমি কেন দেখা করব? করবে না কেন? আপনার কি মনে হয় আপনি বলবেন আর আমি গদগদ মনে রাজি হয়ে যাব? এমন লাফাঙ্গাগিরি আমার সাথে দেখাবেন না। আমি ত্যক্ত বিরক্ত হই। কথাটা খুব চেনা। একদিন এমন কিছুই জাওয়াত নিজেই বলেছিল চিঙ্কিকে। মৃদু হেসে বলল, ব্যাপার না, অভ্যাস হয়ে যাবে। যাও, খেয়ে ঘুম দাও। তোমার কালকে টিউশন আছে না? আমি 6:30 অপেক্ষা করব। চিঙ্কির কপালের ভাঁজ প্রগাঢ় হলো। বিরক্তি স্পষ্ট ফুটে উঠল, কিন্তু জাওয়াত পাত্তা দিল না। তার স্বপ্ন কাণ্ডের ইতি টানাই এখন একমাত্র কাজ। জাওয়াত সোফায় বসে রয়েছে, সামনে ল্যাপটপ, 2-3টে ওয়েবসাইট ওপেন করা। প্রতিটিকেই একটি টপিক, হাউ টু ইমপ্রেস এ গার্ল। কিন্তু এসব উপায় সব ভুয়া। ওয়েবসাইট অনুযায়ী মেয়েরা হেলদি ফ্ল্যাটিং পছন্দ করে। পিঙ্কির ভাষায় এটা লাফাঙ্গাগিরি। মেয়েটি তার সাথে কথা বলতেও আগ্রহী নয়। গত 7 দিনে তার সাথে দেখা করার একটি পরিকল্পনাও সফল হয়নি। মেয়েটি তাকে দেখেও না দেখার ভান করে হাঁটা দেয়, কথা বলতে অনীহা।
তৃতীয় দিন 3টে গোলাপ নিয়ে গিয়েছিল জাওয়াত। সাদা গোলাপ, 200 টাকার 3টে গোলাপ। অথচ মেয়েটি নির্বিকার মুখে বলল, আমার গোলাপে অ্যালার্জি। জাওয়াত প্রতিদিন সেজে গুজে যায়, অফিসে মেয়েরা তার সাথে ফ্লার্টও করে, অথচ চিঙ্কি নিলিপ্ত, যেন তার চোখে জাওয়াত নামের কেউ নেই। ফলে আত্মবিশ্বাস খসতে লাগলো জাওয়াদের। সে তো এক কলিগ আপুকে শুধেই বসলো। আপু, আমার চেহারা কি অ্যাট্রাকটিভ না? কে বলেছে? সে আর উত্তর দিল না। সকালবেলা উঠে আয়নায় আধা ঘন্টা কাটায় সে, কিন্তু তাও লাভ হচ্ছে না। চিঙ্কির দৃষ্টি আগের মতোই ক্ষীণ শানিত। সে মোটেই বিরক্ত প্রকাশ করা কার্পণ্য করে না। তবে একটা ভালো ঘটনা ঘটেছে এই 7 দিন। কোনো স্বপ্ন সে দেখেনি, ফলে কোনো দুর্ঘটনা বা খারাপ ঘটনাও ঘটেনি। নারী বিষয়ে জাওয়াদের জ্ঞান সীমিত। এমন মোটেও নয় যে তার জীবনে নারীদের আনাগোনা কম, না, জীবনে তার গার্লফ্রেন্ড বহু এসেছে, কিন্তু সেই আগমন মোহ অব্দি সীমাবদ্ধ। খুব কাছে যাবার ইচ্ছে কখনো হয়নি, ছুঁয়ে দেখার মাদকতা তার জন্মায়নি। স্বামী ব্যতীত যারাই এসেছে সময়কাল মাত্র 2 বা 3 মাস। কেবল স্বামীর সাথেই সম্পর্কটা বহুদিন টিকলো। টিকা বলাটা অপমান, কিন্তু এ বাদে আর কিছু বলারও নেই। ঝগড়া বাদে কোনো স্মৃতি জাওয়াদের মস্তিষ্কে নেই। ঝগড়াগুলোর কারণ অবশ্য জাওয়াদ নিজেই। স্বামীর মতে জাওয়াদ তাকে বোঝে না, অস্বীকার করবে না। সে আসলেই স্বামীকে বোঝে না। স্বামী কেন সে নারীদেরই বোঝে না। নারীদের কাছে জাওয়াদ সর্বদাই আকর্ষণীয়। সুদর্শন পুরুষ, নর্ম ব্যবহার, নয়নাভিবার হাসি, কিন্তু সম্পর্কে দায় ছাড়া। তারা যত কাছে আসতে চায় ততই দূরে সরে যায় জাওয়াদ। যখনই কোনো সম্পর্কে জড়ায় তখনই মনে হয় একটা পানসে চা খাচ্ছে সে। যত দ্রুত শেষ হবে ততই মঙ্গল, নয়তো বদ হজম হবে। এই চিঙ্কির সাথে প্রতিনিয়ত দেখা করা আর তার মন গলানোর ব্যাপারটা ব্যাপক মাথা ধরার কারণ হলো পাবেল হত্যাছাড়াকে শুধাতে হবে। তোর চরমের দিন দোস্ত। তারপর শয়তানের মতো হাসবে। তাই একটা নারীকেই শুধানোর যথার্থ মনে হলো জাওয়াদের। নারী বলতে বোন জ্যোতি ব্যতীত আর কাউকেই স্মরণ হলো না। ফলে উপায়ন্ত না পেয়ে জ্যোতিকেই শুধালো। আচ্ছা, মেয়েদের কেমন ছেলে ভালো লাগে? জ্যোতি মুখ না তুলেই বলল, 500 টাকা দে। জ্যোতি একটি লোভী মহিলা। টাকা ছাড়া একটা কাজও সে করে না। টাকা ছাড়া সে বিছানা থেকে উঠবে না। এমন টাকা প্রেমী নারী যাওয়ার দ্বিতীয়টি দেখেনি। ফলে মুখ বাঁকিয়ে শুধালো, তোর লজ্জা লাগে না এভাবে চাঁদাবাজি করতে? জ্যোতি নিলিপ্ত স্বরে বলল, না, আমি তোর বোন। জীবনে 7টা গার্লফ্রেন্ড হবার পরও যদি তুই জিজ্ঞেস করতে পারিস মেয়েদের কেমন ছেলে ভালো লাগে, তাহলে আমার চাঁদাবাজিতে পাপ নেই। তা ভাইয়া, তুই কি ভাবিকে পটানোর ট্রাই করছিস? এসব বাজে ভাষা কে শিখেছে তোকে? পটানো কিনা? আমি ওকে মোটে পটাচ্ছি না। মেয়েটা ভীষণ দিমাগে। আমি শুধু ওর দিমাগ কমাতে চাই। জ্যোতি ঠোঁট টিপে হাসলো, ফিচেল গলায় বলল, বুঝছি। এবার বল, কি মেয়েদের কেমন ছেলে পছন্দ? 500 টাকা, 1 টাকাও বাকি হলে চলবে না। জাওয়াদ দীর্ঘশ্বাস ফেলল। কচকচে 500 টাকা বের করে হাতে দিল জ্যোতির। জ্যোতির মুখ উজ্জ্বল হয়ে গেল। জাওয়াদ হতাশ স্বরে বলল, এবার বল। তাহলে শোন। ছুটির দিনে দীপশিখা ঘুমিয়ে কাটায়। আজ ঘর থেকে শুধু খাওয়ার সময় বের হবে সে। বাকিটা সময় হয় ঘুমাবে, নয় ঘুম আনার জন্য বই পড়বে। আজও তাই হলো। ঘুম আনার জন্য সে বই পড়ছে। অনুরাগ বইটির মধ্যভাগে সে। আজ ঘুম আসছে না। তার ভীষণ আগ্রহ বইটি নিয়ে। পাতা উল্টাচ্ছিল, তখন বাবার স্বর কানে এলো, চিঙ্কিমা, এখানে আসো তো। বাবা, আমি ঘুমোচ্ছি, এখন আসতে পারবো না। তাহলে ঘুম থেকে একটু উঠো মা, জাওয়াদ এসেছে। জাওয়াদের নাম শুনতেই ঘুম চটকে গেল দীপশিখার। এক প্রকার লাফিয়ে উঠল সে শোয়া থেকে। ভ্রান্ত দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে রইল। মস্তিষ্ক কাজ করছে না। জাওয়াদ নামক মানুষটি বিগত 7 দিন যাবৎ তার চারপাশে বেন্ডোলামের মতো ঘুরছে। যেখানেই যাচ্ছে লোকটিকে সে দেখছে। দীপশিখার জন্য ব্যাপারটি খুব বিস্ময়ের। সেই সাথে লোকটির এই কাজকর্ম তার জন্য ক্ষতিকারক। লোকটির মুখশ্রী প্রতিদিন দেখা তার স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। দীপশিখার কাবু হৃদয়ের জন্য পীড়াদায়ক লোকটির হাসি সহ্য করা। তার সামনে নিলিপ্ত মুখে দাঁড়িয়ে থাকা খুব কঠিন কার্য।
দীপশিখা ভেবেছিল তার হৃদয়ে জাওয়াত নামক ব্যক্তির জন্য অনুভূতিগুলো জমে গেছে, হয়তো ফুরিয়ে গেছে হাওয়াই মিঠাইয়ের মতো। প্রথম যখন আপু তাকে জাওয়াতের ছবিটা দেখিয়েছিল তখনও হৃদয়ের এক কোণে আটকে রাখা অনুভূতিগুলো নড়ে চড়ে বসেনি, ফলে গুরুত্ব দেয়নি দীপশিখা। অনুভূতিগুলো খুব আড়াল করে রেখেছিল নিজেদের। কিন্তু জাওয়াদের সাথে প্রথম সাক্ষাতে হুট করেই অভিমানী হয়ে উঠল হৃদয়। 6 বছর পূর্বের কিশোরীর হৃদয়ে অকারণে আঘাত হানার জন্য ভীষণ অভিমান জমল জাওয়াদের প্রতি। উপরন্তু মানুষটির খেয়াল অবধি নেই তার কথা, অবিবেচক। ফলে প্রথম দিন যখন লোকটি জনসম্মুখে তাকে ডেকে বসলো, দীপশিখা ইচ্ছে করে তাকে অপমানিত করতে চাইল। ভেবেছিল আত্মমর্যাদাহীন মানুষটি তার মুখ দেখাবে না, হৃদয়ের ভার করবে, এত চাপ নিতে হবে না। কিন্তু লোকটি তার আত্মসম্মান জলাঞ্জলি দিয়ে প্রতিদিন তার সাথে দেখা করতে এসেছে। দীপশিখার অন্তরের স্তরের কিশোরী মনটা ধুম করেই নির্লজ্জ হয়ে উঠতে চাইল। সে অবশ্য মনকে কড়া শাসন করে রেখেছে, তাই তো কথা না বলে পাশ কাটিয়ে চলে এসেছে এই 7 দিন। নিলিপ্ততা এখনো আগের মতোই রেখেছে সে, কিন্তু এখন তো মানুষটি ঘরে উঠে এসেছে, এবার কি করে এড়াবে? মানুষটির উদ্দেশ্য ঠাহর করতে পারছে না দীপশিখা। চায় কি সে কি পছন্দ করে দীপশিখাকে? সাথে সাথে মাথা চাকালো, অলিক চিন্তা করার মানেই নেই। ওড়নাটা পেঁচিয়ে নিচে বসার ঘরে গেল দীপশিখা। বসার ঘরের সোফায় বসে আছে জাওয়াত, একটা কালো ইনফর্মাল শার্ট পরনে, সেই সাথে একটি নীল জিন্স, হাতা গুটিয়ে রেখে কোণে অবধি, ফলে লোমশ হাত দেখা যাচ্ছে। শুভ্র হাতের মাসল ড্রেনগুলো নিজেকে নির্লজ্জভাবে উন্মোচিত করে আছে। জাওয়াদের সামনে মোস্তফা সাহেব, তিনি অদ্ভুত একটা বিষয় নিয়ে কথা বলছেন। শুনেছি চীনারা নাকি তেলাপোকা ইঁদুর খেয়ে খেয়ে দিন দিন জোয়ান হয়ে যাচ্ছে। ব্যাপারটি স্ট্রেঞ্জ, তাই না? আমি দেখলাম ওদের একটা 70 বছরের বৃদ্ধ তরতর করে সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছে। এদিকে আমার 65 বছর, আমি 3 তলা উঠতেই পারি না। হার্টের ব্যামো। আর আমার ডাক্তার গাদা খালি ঔষধ দিচ্ছে। বলি একটা মানুষ 3 বেলায় মোট 15টা ঔষধ খাচ্ছি। আচ্ছা, এই তেলাপোকা ভাজি খাওয়া শুরু করবো নাকি? জাওয়াদের শুনেই নাড়ি পেঁচিয়ে এলো, তবুও প্লাস্টিকের হাসি ঠোঁটে আটিয়ে বলল, তেলাপোকা তো এখন পাওয়া যায় না তেমন, আর ওরা নোংরা পোকামাকড়, পেট খারাপ হবে আঙ্কেল। সিদ্ধ করে নিলে? চীনারা খাচ্ছে তো, সেদিন দেখলাম রক্ত সসেজ খাচ্ছে। তুমি তো কিছু খাচ্ছ না। পুলি পিঠেটা নীরু নিজে হাতে বানিয়েছে। নাও নাও, আমার নীরু রান্নায় পটু হাত। উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী বলেই তার মাঝে শৈল্পিক ব্যাপার আছে। হ্যাঁ। জাওয়াদের তেলাপোকা ভাজির কথায় রুচি উবে গেল। তার মুখখানা দেখে দীপশিখার হাসি পেল। বাবা এমনই উদ্ভট কথা বলেন, তার কথাকে গুরুত্ব দেওয়া বিপজ্জনক। তবুও দীপশিখা তার বাবাকে খুব ভালোবাসে। তার ধারণা বাবা এগুলো ইচ্ছে করে করেন, যেন সামনের মানুষটি অপ্রস্তুত হন। দীপশিখার মনে আছে তার নানা যেবার হার্ট অ্যাটাক করলেন, বাবা হরলিক্স ছেড়ে এঁটেল মাটি নিয়ে গেলেন। মাটিতে নাকি অনেক ন্যাস্টিক অ্যাসিড আছে। নানা যেটা দেখে জুতো ছুঁড়ে মারলেন। দীপশিখা বাবার পাশে এসে দাঁড়ালো। নিরুপমা তখনই ধমকের সুরে বললেন, এ কি, তুমি তৈরি হওনি দীপশিখা? নিরুপমা একজন শৃঙ্খলাবদ্ধ মহিলা। তিনি খুবই পার্টিকুলার সব বিষয়ে। বাহিরের মানুষের সামনে অগোছালো থাকা তার পছন্দ নয়। এদিকে দীপশিখার পরনে একটা রং জলা টি শার্ট আর ঢোলা প্লাজো, গায়ে একটা কমলা ওড়না জড়ানো, যার সাথে টি শার্ট বা প্লাজোর কোনো মিল নেই। মার মতে এভাবে মানুষের সামনে যাওয়া ঠিক নয়, কিন্তু দীপশিখা তার কথা অমান্য করেছে, কারণ জাওয়াদের জন্য সে সাজগোজ করতে পারবে না। ফলে নিলিপ্ত স্বরে বলল, আমি তো বিয়ে বাড়ি যাচ্ছি না মা, তৈরি কেন হব? তোমাকে নিয়ে জাওয়াত ঘুরতে বের হবে। নিরুপমার কথা শুনতেই দীপশিখার ভ্রু কুঁচকে গেল। যাওয়ার ঠোঁট বিস্তৃত করলো। দীপশিখা জানে মাকে বলে লাভ হবে না, তাই আদুরে স্বরে বাবাকেই বলল, বাবা আমার খুব ঘুম পাচ্ছে, আজ আমি বাইরে যাব না। মেয়ের আহ্লাদি কথায় মোস্তফা খানিকটা গলে গেলেন, কিন্তু স্ত্রীর ধারালো দৃষ্টি উপেক্ষা করার উপায় নেই, তাই রয়ে শয়ে বললেন, মা 1 ঘন্টা ঘুরে আসো, ভালো লাগবে। আঙ্কেল 1 ঘন্টা না, একটু সময় বাড়াতে হবে। জাওয়াত মাঝপথে কথা বলল। নিরুপমা সাথে সাথেই বলল, সমস্যা নেই, তুমি ওকে নিয়ে যাও। ঘরে মায়ের উপর বাবাও কথা বলে না। অসহায় দৃষ্টিতে চাইল দীপশিখা,
তখন মোস্তফা অপরাধী স্বরে বলল, মা, দেখা না হলে চিনবে কি করে? কিছুদিন পর বিয়ে হবে তোমাদের। সাথে সাথেই বিষম খেলো জাওয়াত। দীপশিখা বিদ্রুপ টেনে বলল, এখনই বিয়ে হচ্ছে না, পানি খান। ইস্ত্রি করা একটা কালো জামা পরলো দীপশিখা। মা জামা কাপড়ের ব্যাপারে খুবই কড়া, রং চাপাবি দেয়, গাঢ় রং পরতে দেয় না। কিন্তু দীপশিখার গাঢ় রং ভালো লাগে, তার পছন্দের রং গাঢ় লাল, কিন্তু মা তাকে লাল পরতে দেন না। লাল পরলে নাকি তাকে কালো দেখায়, কালো তো তার চক্ষুশূল। দীপশিখা ইচ্ছে করে কালো পরেছে। তরঙ্গিনী বলল, আয় সাজিয়ে দে। আমার সাজতে ভালো লাগে না। সে বলদটাকে মুগ্ধ করতে চাস না তাহলে? মুগ্ধ হলে এমনিই হবে, জোর করে কারো মুগ্ধতা হতে চাই না। তরঙ্গিনী হাসলো। দীপশিখা গেট থেকে বের হতেই দেখলো জাওয়াত বাইকের ওপর বসা। সে অবাক কণ্ঠে বলল, এই খটখটিতে যাব? আমার বাইক তোমার কাছে খটখটি? জাওয়াত ক্ষিপ্ত স্বরে শুধালো, কিন্তু দীপশিখা গায়ে মাখালো না, দায়সারা স্বরে বলল, আমার বাইকে উঠতে ভালো লাগে না। ভয় পাও নাকি? মোটেই না। কোনো মতে বলল দীপশিখা। হ্যাঁ, সে বাইক ভয় পায়। ছোটবেলায় ছোট চাচুর বাইকে উঠেছিল। চাচু মোড় ঘুরাতে গিয়ে বাইক সামলাতে পারলেন না, ধূপ করে পড়ে গেলেন ছোট দীপশিখাকে নিয়েই। সেই থেকে দীপশিখার তীব্র ভয়। জাওয়াত বলল, তাহলে বসো, আমার গাড়ি নেই, যা আছে এটাই। উপায় না পেয়ে বসলো দীপশিখা। জাওয়াত হেলমেট পরতে পরতে বলল, আমার কাঁধ ধরে বস, পড়ে যাবে নয়তো। লাগবে না। কিন্তু বাইক স্টার্ট দিতেই টান সামলাতে পারলো না দীপশিখা। খপ করে দুহাত দিয়ে কোমর ধরলো জাওয়াদের। হাতের বাঁধন এতটাই শক্ত যে ছেড়ে দিলেই সে উড়ে যাবে। জাওয়াদের অচেনা মানুষের স্পর্শ ভালো লাগে না। অস্থির জন্য ছুট ছুট একটা স্বভাব আছে তার। ফলে তীব্র অস্বস্তি হলো যখন তার কোমরে নরম হাত জোড়া ভিড়ল। সরিয়ে দিতে চাইল, কিন্তু ফ্রন্ট মিররে চোখ খিচে থাকা চিংকির মুখোশটি দেখে পারল না। মেয়েটি ভয় পাচ্ছে, কিন্তু স্বীকার করতে চাচ্ছে না। মনে মনে হাসলো জাওয়াত। নিজের স্বভাবের ভিন্ন একটি কাজ করলো। বা হাত দিয়ে চিংকির হাত জোড়া আঁকড়ে ধরলো। মেয়েটির হাত ঘামছে। হাত ঘামা নিতান্ত অপছন্দীয় ব্যাপার জাওয়াদের কাছে, ঘেন্না লাগে। অথচ সে ঘনমাক্ত হাত ধরে আছে চিংকির। মনে মনে সান্ত্বনা দিল। স্বপ্নের প্রকোপের কাছে এই ঘনমাক্ত হাত কিছুই নয়। পৌষের শীতল বাতাসে উঠছে দীপশিখার চুল। পাশে চরবলা নদী, সূর্যের সোনালী কিরণ জমাট বাঁধছে সেই নদীর স্রোতহীন পানিতে। লোকারণ্য নেই, যত দূর চোখ যায় সবুজ মাঠ। দীপশিখা শুধালো, কোথায় যাচ্ছি? একটু হারাতে। বলেই বাইকের বেগ বাড়ালো জাওয়াত। দীপশিখা ভেবেছিল লোকটি কোনো মানুষ ঘেরা দামি রেস্টুরেন্টে নিয়ে যাবে, কিন্তু এমন লোকারণ্যহীন নিস্তব্ধ প্রকৃতির মায়ায় নিয়ে আসবে কল্পনাতে ছিল। মোটা ঝাড়ুল গাছের সামনে বাইক থামলো। জাওয়াত নরম গলায় বলল, নামো। এটা কোথায়? শহরের বাইরে। মানুষ নেই তো? এজন্য তো আসা। আমার মানুষের ভিড় ভাল লাগে না। সেখানে নদীর ধারে বসে গল্প করব, চাটা পাওয়া যেতে পারে। দীপশিখা বাইক থেকে নেমে দাঁড়ালো। সত্যি সুন্দর জায়গা। নয়নাভিরাম সূর্যাস্ত, নদীর মন্ত্র সমীকরণ, ঘাসের স্নিগ্ধতা, পাখির কলরব। এমন জায়গায় প্রকৃতিতে মিলে যেতে ইচ্ছে হয়। নদীর পাড় থেকে একটু দূরেই মোটা মোটা গাছে পাখিদের জাগ বসা। দীপশিখা মুগ্ধ নয়নে তা দেখছে। জাওয়াত বিদ্রুপ টেনে বলল, তোমার ভালো লাগছে? হ্যাঁ। যাক, যদি পয়সা বাঁচিয়ে দিল। ভেবেছিলাম ক্রিমসন কাপে নিয়ে যাব। 300 টাকা। পানি খেতে ভালো না আমার। জাওয়াত অবাক হলো। এর আগে এমন ধুলোতে বসে বান্ধবীর মুখের দিকে চেয়ে থাকার অভিজ্ঞতা হয়নি জাওয়াদের। ফলে হেসে বলল, যাক, প্রতিদিনের দামি রেস্তোরাঁর খরচ বাঁচিয়ে দিলে। আপনি প্রতিদিন আমার সাথে দেখা করার পরিকল্পনা করেছেন নাকি? অবাক হলো দীপশিখা। জাওয়াত স্বাভাবিক গলায় বলল, হ্যাঁ, তুমি তো বলেছ এক দেখাতে মানুষ চেনা যায় না। আমি তো তোমাকে চিনতে চাই, নিজেকেও জানাতে চাই। অসম্ভব, ওটা কথার কথা ছিল। আমি তো দেখতে খারাপ নই। অন্তত আমার সুন্দর চেহারা দেখার জন্য হলেও তোমার প্রতিদিন আমার সাথে দেখা করা উচিত। দীপশিখা সাথে সাথেই বলল, আপনি অন্যের কাছে সুন্দর হতে পারেন, কিন্তু আমার কেন যেন আপনাকে ধলা গরুর মতো লাগে। ধলা গরু? দীপশিখা উত্তপ্তহীন উক্তিতে ভাষা হারিয়ে ফেললো জাওয়াত। মেয়েদের হৃদয় নাড়িয়ে দেওয়া পুরুষটিকে মেয়েটি ধলা গরু বলেছে। এ অপমান না আর নেওয়া যাচ্ছে না। ফলে ক্ষিপ্ত স্বরে বলল, তুমি বন করেছ আমাকে অপমান করবে?
দীপশিখা একটি বিব্রত হলো। সে অপমান করতে চায়নি, সে মিথ্যা বলতে পারে না। মন গুছিয়ে চলা তার অপছন্দ। মানুষের ধিক্কার যখন না চাইতেই তাকে আঘাত করেছে, তখন সেই মানুষদের মুগ্ধ করা বা লাই দেবার মানে নেই। তাই ধ্যান ধারণাই তার চিরটাকাল। কিন্তু জাওয়াতকে অপমান করার মনোভিত্তি তার নেই। মৃদু স্বরে বলল, আমি আপনাকে অপমান করতে বলিনি, সত্যি বলেছি। সবসময় সত্যি বলো তুমি? হ্যাঁ। তাহলে বলছো আমার উপর তুমি ক্রাশ খাওনি? না। আবার অপমান করেছো আমাকে? বেশ, তাহলে ক্রাশ খেয়েছি। জাওয়াদের বিশ্বাস হচ্ছে না মেয়েটি হেয়ালি করছে। সে হেয়ালি করে আনন্দ পাচ্ছে। জাওয়াত হতাশ গলায় বলল, তুমি মিথ্যে বলছো। সত্যিটাও তো পছন্দ হচ্ছে না আপনার, কি করব বলুন? কিছু করা লাগবে না, শুধু প্রতিদিন আমার সাথে দেখা করবে, তাহলেই হবে। আচ্ছা, আপনি এমন উদ্গ্রীব হয়ে আছেন কেন আমার সাথে দেখা করতে? মতলবটা কি বলুন তো?